This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের নামটা বিদঘুটে আপনারা দেখতে পাচ্ছেন, বাঙালির মমতা ও মুন্সি। বাঙালির মমতা তো ঠিক আছে, আপনারা জানেন যে গতকাল দুপুরবেলা ডোরিনা ক্রসিং অব্দি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে প্রতিবাদের মহামিছিল করেছিলেন, সেই মিছিলে সাথী হতে পেরেছিলেন আমাদের প্রবীর বিশ্বাস বাবু। তার কাছ থেকে নানান কথা শুনলাম। অফিস থাকার জন্য এবারে আমি যেতে পারিনি, ট্রু। যাই হোক, তো তার কাছ থেকে তথ্য নিয়েই প্রারম্ভিক জায়গাটা করছি এইভাবে যে আপনারা জানেন কি নির্দয়, কি নির্মম, সেটা আপনারা রাজারাজরার আমল বলুন, মুঘল আমল বলুন, ব্রিটিশ আমল বলুন, বাঙালিদের উপর এরকম নির্মম অত্যাচার, নির্দয় অবস্থান এর আগে কোনোদিন যে হয়নি জানা, হয়েছে, কিন্তু এটা ক্ষমাহীন হয়েছে, মানে আসামে হয়েছে। তো ফলে আমি মনে করি যে এই যে মুহূর্তে সারা ভারতের বিজেপি শাসিত যে কটি রাজ্য আছে তার মধ্যে অধিকাংশ রাজ্যেই বাঙালিদের উপর টর্চার চলেছে। আমি পার্ট টু পার্ট বলবো কোথায় কি হচ্ছে বা না হচ্ছে। যেটা বিজেপির শ্রমিক ভট্টাচার্য বা ইত্যাদিরা বলছেন যারা কিছুই হয়নি, সেরকম কিছু ব্যাপার না, এরা সব সন্ত্রাসবাদী, এরা সব বাংলাদেশি। আরে হোয়াট এভার ইট মে বি, যা খুশিতেই চলতে পারে নাকি? বাংলাদেশি বা কি, তাকে জিজ্ঞেস করো, বার্তা করো। তো এই মহামিছিলের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল, এবং তিনি তার ভাববেগ থেকে বেশ কিছু কথা বলেছেন। যদি সম্ভব হয় তাহলে আমরা তার কথা শোনাবো আপনাদের। কিন্তু একটি কথা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুকে যেটা লিখেছেন সেটা আপনাদেরকে একটু শোনাতে চাই। তার নিজের পেজে, বাংলা ভাষার অপমান, বাংলার অপমান, তার স্মরণে রাখতে হবে বাংলা বিরোধীদের। হোয়াট দ্য বিরোধী? বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার, নিপীড়ন এবং বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে আটক করা হচ্ছে। বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলা শ্রমিকদেরকে হয়রানি করা হচ্ছে। বাংলা বিদ্বেষ, এই মনোভাবের বিরুদ্ধে, মানে গতকাল তিনি লিখেছেন, আজ কলেজ স্কোয়ারের থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মহামিছিল এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিলাম। এর জন্যই শহীদ স্মরণে 21শে জুলাইয়ের আমন্ত্রণ জানালাম বাংলার আপামর জনতাকে। আমি চুপ করে থাকবো না যতক্ষণ বিজেপির এই বিভাজন রাজনীতি বন্ধ না করবে। তাদের অপপ্রচার, কুৎসার বিরুদ্ধে জবাব দেওয়ার সময় এসছে। বাংলার ভূমিতে জন্ম নিয়েছে হাজার বিপ্লবী মনীষী, স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন হাজার হাজার বাঙালি। তাদের মহান কর্মের মাধ্যমে ভারতবর্ষকে তুলে ধরেছেন বিশ্বের আঙিনায়। সেই বাংলার মাটিকে অপমান আমি মেনে নেব না। আমরা সব ভাষায় শ্রদ্ধা এবং সম্মান করি, তো বারবার আঘাত নেমে আসে বাংলার উপর। বাংলাকে আঘাত করলে বাংলা বিরোধীদের বিরুদ্ধে শোনা যাবে বাংলার গর্জন। কৃষক বিরোধী, দলিত বিরোধী, নারী বিরোধী, ভাষা বিরোধী শক্তিকে বাংলা থেকে আগেও পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস। আগামী 26-এর নির্বাচনে একই অবস্থা করবে বাংলার মানুষ। সাংঘাতিক কথা। এবার ঘটনাটা কি ঘটছে, যে যাই ডিফেন্স করুক না কেন, পার্ট টু পার্ট বলছি। আপনি চলে যান ইতিহাসের পাতায়, সেখানে শ্রমিক ভট্টাচার্য, যাকে আজকে আমরা মুন্সিজি বলছি, কেন বলছি সেটা পরে বলবো। আসামের ব্যাপারটা বরং তোলা থাক, কারণ আসামের ব্যাপারটা বলতে গেলে শ্রমিক ভট্টাচার্য এবং তার গুরুদেব স্যার আশুতোষের পুত্র মহান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে তো অনেক কথা বলতে হয়। তার দাবি অনুযায়ী তিনি পণ্ডিত মানুষ, শ্রমিক ভট্টাচার্য অনেক কথা বলেছেন, কিন্তু অত্যাচারের শুরুয়াত কিভাবে হয়েছে সেটা আমি বলবো। আসামটাকে রাখলাম বাদ, কারণ স্বাধীনতার পর থেকে আসামে বাঙালিদের উপর নির্মম অত্যাচার হয়েছে এবং অ্যাজ অন ডেট এনআরসি ফেনআরসি করে তাদেরকে কোণঠাসা করা হয়েছে। বলছি পরে। চলে আসে একদম ওই দিক থেকে।
যে যে বিজেপি রাজ্য রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে বাঙালি অধ্যুষিত ত্রিপুরা, লোকে বলে সেকেন্ড বেঙ্গল, তা তো বটেই। কুমিল্লা থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশের লোকেরা সেখানে গিয়ে, যদিও ত্রিপুরি আছে, মানে যারা আগে ত্রিপুরাতে ছিল, বর্তমানে সেখানে 5 বছর শেষ করে আরো 2 বছর প্রায় কমপ্লিট করতে চললো বিজেপি সরকার। গিয়ে দেখুন বিভিন্ন জায়গায় যেটা শোনা যাচ্ছে কর্ম হারাচ্ছে বাঙালিরা, সরকারি চাকরির জায়গাটা প্রায় শূন্যতায় পরিণত হয়েছে। এখানে তারা বহুত বড় বড় কথাবার্তা বলে, এবং ব্যবসাপত্র মানে ত্রিপুরাতে হচ্ছে গিয়ে এজেন্সি বিজনেস, ট্রেডিং যেটাকে বলে, যে নানা রকম মালপত্র, ধরুন এই মোবাইলটা বিক্রি করবে, তো সে মোবাইলটা তো তারা তৈরি করবে না, বাইরে থেকে আসবে, ট্রেডিং করা যায়। সে ট্রেডিং বিজনেস এখন মারওয়ারিজ অ্যান্ড আদার্স ঢুকে গেছে। ফলে বাঙালিদের আজকে ত্রাই ত্রাই রব, করার কিছু নেই, 7 পাকে বাধা পড়ে রয়েছে, মানে বিয়ের 7 পাক না, মানে সাপের 7 পাকে বাধা পড়ে রয়েছে ত্রিপুরাবাসী, সে খবর আমাদের কাছে আছে। সুতরাং বাঙালির অবস্থান সেখানে টোটাল ত্রিপুরা জুড়ে অত্যন্ত খারাপ। পার্ট 1। পার্ট 2, বিহার চিরকালই বাঙালিদের সঙ্গে একটা অবজ্ঞা ছিল, কিন্তু তবু তাদের উপর মারধর করা হতো না। কিন্তু এই নীতিশ কুমার এবং বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে বিহার থেকে ধীরে ধীরে বাঙালি হাটাও ইত্যাদি ইত্যাদি কারবার চলছে। অথচ একই সাথে বলতে হয় যে এই আমাদের পাশের রাজ্য হেমন্ত সোরেনের রাজ্যে কিন্তু বাঙালিরা দিব্যি আছে, টাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাঙালিরা কিন্তু দিব্যি কাজকর্ম করছে। হেমন্ত সোরেনকে অনেক ধন্যবাদ জানাই, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। উত্তরপ্রদেশ দুর্গাপুজোই করতে দেওয়া হয় না, এমন অবস্থা, জঘন্য ব্যাপার। তার তো খবর এসছে, এবং সেখানে বাঙালিদের বিভিন্ন জায়গায়, লখনৌ থেকে শুরু করে, সেখানে তো বাঙালি স্থান বলে পার্টিকুলার কিছু নেই, বিভিন্ন জায়গায়, যেমন বানারসে বাঙালিরা থাকে, প্রচুর বাঙালি, এলাহাবাদে বহু জায়গায় বাঙালি আইনজীবী ইত্যাদি ইত্যাদিরা থাকেন, কানপুরে কিছু বাঙালি থাকে। এরকম বিক্ষিপ্ত ভাবে যারা রয়েছেন, তাদের খবরাখবর যেটা আসছে, তারা খুব সুখে নেই। তাদের এই যোগী রাজ ভালো লাগছে না, তাদের এই নিরামিষ ভোজি ইত্যাদি ইত্যাদি এই ঘটনাগুলোতে তারা উত্তপ্ত। তারা উত্তরপ্রদেশের এমনি যোগী একটা জঘন্য প্রশাসন চালায়, মানে সেটা নির্মম জঘন্যতম বলা যেতেই পারে। চলে আসুন দিল্লিতে, বসন্ত কুঞ্জ। আমি বসন্ত বিহারের কথা বলছি না, বসন্ত বিহার মোস্ট কস্টলি জায়গা। বসন্ত কুঞ্জ, যেখানে বাঙালিদের একটা আস্থান আছে। খবর নিয়ে দেখুন যে বাঙালিদের কি হাল হকিকতটা হয়েছে, মুখে কুলু পেটে রয়েছে সেখানকার বাঙালিরা। চিত্তরঞ্জন পার্ক, বাঙালি অধ্যুষিত জায়গা, সেখানে একটা সময় 100% বাঙালি ছিল। জওয়াহরলাল নেহরুর কল্যাণে সেখানে বাঙালিদের একটা আস্থানা করতে পেরেছিলেন বিধান রায়। সেখানে আজকে বাঙালিদের মাছের বাজারে আজকে মাছ বিক্রি করতে পারবে না, কালকে মাছ খেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি নিয়ম কানুন ইত্যাদি চালানো হচ্ছে। এবং এই যে সিস্টেম, এটা বিজেপির আমল থেকে, আপের সময় কিন্তু এটা ছিল না, এটা রিসেন্ট বাড়াবাড়িটা শুরু হয়েছে। মাছ খাবে না, এই খাবে না, সেই খাবে না, কি বলবো এদেরকে, চিন্তা করুন। মানে কতগুলো অযোগ্য, যুক্তিহীন, গেরুয়াধারী, কপালে তিলক, টিকিধারী, বজ্জাতের বাচ্চা এক একটা, এরা এদের সিস্টেমে হিন্দু ধর্মটাকে চালাচ্ছে এবং বদমাইশি করে যাচ্ছে একটার পর একটা। আমি গুজরাটে গেছি, গুজরাটে বাঙালিদের আস্থানা বলতে অ্যাজ কিছু নেই। যেটা বলা হচ্ছে মহারাষ্ট্রের কথা, মুম্বাই, আপনি বিশ্বাস করুন 5-7 বছর আগেও মহারাষ্ট্রে যে অবস্থা ছিল না। এখানে দেখুন বাম আমল থেকে বেশ কিছু বাঙালি, হ্যাঁ তার মধ্যে মুসলিম রয়েছে, মুর্শিদাবাদের মুসলিম রয়েছে, নদিয়ার মুসলিম রয়েছে, বা হিন্দুরাও রয়েছে, তারা পশ্চিমবঙ্গ থেকে বাম জমানাতে চলে যায় বম্বেতে। এবং বম্বেতে তারা যে বিরাট বিরাট মানে আমি বলছি একটু ক্লাসিফিকেশনের দিক থেকে নিচে থাকা মানুষ, তারা বিভিন্ন হোটেলে চাকরি পায়। হোটেল মানে 5 স্টার হোটেল নয়, ওখানে ক্লাব টাইপের অনেকগুলো রয়েছে বম্বেতে। বম্বে ইজ মাই সেকেন্ড সিটি, যেখানে আমি চাকরি বাকরি করেছি। তো সেই ক্লাবগুলো বলতে ধরুন এই যে ক্রিকেটের দিয়ে কাপ, জিমখানা টিমখানা ইত্যাদি, বিভিন্ন ক্লাবে যারা ড্রিঙ্ক সার্ভ করে, মানে মদ্য পানের তো একটা ব্যবস্থা থাকে, খাবার এবং ড্রিঙ্ক যারা সার্ভ করে, ওখানে ডিনারের জন্য খুব একটা কেউ যায় না, বা লাঞ্চের জন্য যায় না, ড্রিঙ্ক করতেই যায়। অনেকটা আমাদের কলকাতার বেশ কিছু জায়গা রয়েছে, যেমন এই যে প্রেস ক্লাব, টেস্ট ক্লাব ইত্যাদিতে যেমন ড্রিঙ্ক সার্ভ হয় সন্ধ্যের পর থেকে, সেখানে তো মহান কাজ কাজ কিছু না, ওখানে সারাদিন পরিশ্রম করে অনেকেই যারা সেখানকার মেম্বার, তারা ড্রিঙ্ক ইত্যাদি করেন। প্রেস ক্লাবে প্রেসের যে প্রেস মিট ইত্যাদি হয় সেটা সারাদিন ধরে, কিন্তু আফটার 7-10 সেখানে যেটা চলে আর কি, ক্লাসিফিকেশন। তো যাই হোক, এবারে কথাটা হচ্ছে যে এই ধরনের ক্লাব
বম্বেতে প্রচুর রয়েছে, সেখানে বাঙালিরা কাজ করে, মানে ইয়ে সময় থেকে, বাম জমানা থেকে। এবং তাদের মায়না বা বেতন কি, হয়তো হার্ডলি আজকের দিনে অ্যাজ অন 2025 হয়তো 10,000 12,000 টাকা, কিন্তু তারা টিপস পায়। যাদেরকে ড্রিঙ্ক সার্ভ করছে তারা কেউ 100 টাকা, কেউ 200 টাকা ইত্যাদি টিপস দেয়। তো দিনান্তে তাদের মোটামুটি 1,000 টাকার মতো টিপসে তারা পায়, মানে মাস গেলে 30,000 টাকার মতো তাদের এক্সট্রা ইনকাম রয়েছে, সব দিয়ে থুয়ে, এগুলো শেয়ার হয় নিজেদের মধ্যে। তো একটা মোটামুটি ভাবে সেখানে বাঙালিরা টিকে রয়েছে। এখন সে বাঙালি ভাগাও অভিযান চলছে এই ফারানবিশের রাজত্বে, হাটাও বাঙালি। একদিন অব্দি কিন্তু বাঙালিদের মধ্যে কিছু ছিল না। আর বম্বে সিটিতে কিন্তু ওই দিল্লির মতন বাঙালি আখড়া কিছু নেই। চেম্বুরে কিছু বাঙালি থাকে, আচ্ছা, শিবাজি পার্কের ওইদিকে কিছু বাঙালি থাকে, এরকম বিচ্ছিন্ন ভাবে থাকে। বাঙালিদের ইউনাইটেড কোনো অ্যাসোসিয়েশন সেখানে, কিন্তু এরা থাকে নানা রকম খলি ফলিতে থাকে, সামান্য রোজগার করে। বম্বেতে 40-42 হাজার টাকা রোজগার করতে বিরাট ভাবে থাকা যায় না, কিন্তু বাঙালি ভাগাও বলছে এরা সব বাংলাদেশি। ওই মুসলিম দেখেছি, মুসলিম মানে বাংলাদেশি বলতে হবে, মানে এত অশিক্ষিত। কিন্তু আপনারা বিশ্বাস করুন, ফারানবিশ লোকটা কিন্তু খুব একটা খারাপ না। তো সেখানে এই কারবার চলছে। আপনাদেরকে এবার নির্মম জায়গাগুলো বলি, গুজরাট কি কাণ্ড চলছে একটুখানি খবর একটু কান পেতে শুনুন, যে কিভাবে বাঙালিদের উপর সেখানে ধাক্কাধাক্কি চলছে। আপনি চলে আসুন উড়িষ্যায়, 444 জন না 445 জনকে জেলে পোড়া হয়েছে। কোথা থেকে? না এই জাহাজ ঘাটগুলো থেকে, পারাদ্বীপ টারাদ্বীপ ইত্যাদি থেকে। বলেছে এ তো সব বাংলাদেশি। মানে কি নির্মমতা চলেছে, তারা দেখাচ্ছে যে আরে আমরা বেঙ্গল থেকে এসেছি। বলে বেঙ্গল কিসের, ঢোকাও আগে জেলে। এবং বেধড়ক পেটানো হয়েছে, বেধড়ক পেটানো হয়েছে তাদের, চত্থাবড়া ইত্যাদি। পুরী, যে পুরী বেসিক্যালি দাঁড়িয়ে রয়েছে বাঙালি টুরিস্টদের জন্য, বাঙালি টুরিস্টদের জন্য। পুরী তার জায়গাটাকে, সেখানে হোটেলের মালিকদের কাছে জিজ্ঞেস করবেন, তারা মুখ খুলবে না খুব একটা, কারণ তাদের ব্যবসা করে চলতে হবে। এতদিন অব্দি সেখানে জনতা দল ছিল, মানে ইয়ের রাজত্বে ছিল, কি ওটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক। তো জনতা দল ছিল, এবার বিজেপি ক্ষমতায় আসায় বিজু জনতা দল, বিজেডি ছিল। তো বিজু জনতা দল, বিজু পট্টনায়কের ছেলে সেখানে রাজ করছিল, দিব্যি ছিল বাঙালিরা। যেদিন থেকে বিজেপি সেখানে ক্ষমতায় এসে বাঙালি তারাও বাঙালি হাটাও আন্দোলন শুরু হয়েছে। এমনকি পুরীতেও এখন উড়িষ্যার থেকে লোক, মারোয়ারিস, গুজরাটিস, এরা সব হোটেল খোলার তাল করছে। বাঙালিদের মধ্যে ত্রাই ত্রাই রব, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, আমি ফালতু কথা বলছি না। তো এই যে সারা ভারতের বিজেপি রাজ্যগুলোতে বাঙালিদের ধরে পেটানো হচ্ছে, বাঙালিদের তাড়ানো হচ্ছে, আমরা কি চুরি পড়ে রয়েছে? তো এই চুরি পড়ে আমরা থাকতে পারি না। এবং এই খবর, তার থেকে বড় কথাটা হচ্ছে যে আসামে একটি রাজবংশী ছেলেকে, রাজবংশী বন্ধুরা শুনে রাখুন, আপনারা তো এ বাংলার পূর্ববঙ্গের লোকেরা আসার আগে উত্তরবঙ্গে আপনারাই তো বাংলাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিলেন, রাজবংশী। সে রাজবংশী একজনকে জেলে পুড়ে রেখে দিয়েছে, এনআরসি করা হচ্ছে তার বিরুদ্ধে। মানে নির্দয় নির্মম ব্যাপার স্যাপার। কাশ্মীরে যে একটি বাঙালি পরিবার মরল, শুভেন্দু অধিকারী সেখান থেকে ফট করে বললেন কাশ্মীরে যাওয়ার দরকারটা কি, না গেলেই হয়। তার মানে যেখানে খুন খারাপ হবে সেখানে যাবে না, কিন্তু পুলিশের করার কিছু নেই। তার গুরুদেব, মানে এনার গুরুদেব, যিনি নাটের গুরু যাকে বলা হয়, আজকে ভারতবর্ষ চালাচ্ছেন যিনি বকলমে নরেন্দ্র মোদীর জায়গায়, এই শুভেন্দু অধিকারের গুরু, মানে অমিত শাহ। ইয়েস ইয়েস, হিয়ার ইজ দ্য ম্যান। সেই অমিত শাহ কিন্তু এইসব কারবারের কাণ্ডারি, বাঙালি বিতরণ, বাঙালি ভাগাও, বাঙালি হাটাও। এবং আপনারা খেয়াল করে দেখুন, বিজেপি দলটা সম্পূর্ণ মারোয়ারি গুজরাটিদের দল, বা ওই উত্তর ভারতের বা উত্তর পশ্চিম ভারতের দল। এবং এদের দলের মধ্যে সিস্টেম দেখুন, একটা বাঙালিদের মতন নয়। শ্রমিক ভট্টাচার্য একা কি করবে? শ্রমিক ভট্টাচার্য তো মুন্সি, কেন মুন্সি বলেছে পরে বলছি। তো এদের ব্যাপারটা হচ্ছে, এদের পোশাক আশাক দেবেন, গলায় গামছা ঝুলিয়ে রাখে নাকি উত্তরীয় গোষ্ঠীর পিণ্ডি, কপালে তিলক। আর আমরা যেমন বলতাম, ধরুন আমরা যখন কংগ্রেস করতাম তখন আমরা বলতাম রাজীব গান্ধী আসছেন, কি ইন্দিরা গান্ধী আসছেন, পুরো নাম বলতাম। দাদা দিদির তো ব্যাপার ছিল, প্রিয়দা, সোমেনদা, মমতাদি ইত্যাদি, এগুলো আমরা বলতাম। এরা বলে জি, এরা কি বলছে, মোদি জি, অমিত শাহ জি, নাড্ডা জি,
পার্লে জি তো বিস্কুট, সরি। তো এইসব জি 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 করে তারা চালাচ্ছে। শুনতেও লজ্জা লাগে। মানে আমাদের নাড্ডাজি আসছেন, আমাদের বনশালজি আসছেন, লজ্জা করে না বেহায়াত দল? একটা অবাঙালি ঠেকনা নিয়ে বসে রয়েছে বিজেপি, যেখানে এ টু জেড সমস্ত মারোয়ারিজ এন্ড গুজরাটি যারা আমাদের বাংলায় তাণ্ডব করছি। দিদি আপনি ঠিকই যে বুধবার দিন যেটা র্যালি করেছেন খুব ভালো, বুধবার দিন আপনি ভাষণ দিয়েছেন খুব ভালো, ইয়ে করেছেন, পদযাত্রা করেছেন, সেটাকে সমর্থন করছি। কিন্তু জানবেন যে আপনার রাজ্যে থাকা সামান্য গুজরাটি আছে, আপনার কনস্টিটিউয়েন্সিতেই আছে, গাজা পার্কের পাশের অঞ্চলটি তো আমাদের এই কি বলে অরূপ চক্রবর্তীর শ্বশুরালয়, যেখানে তার শ্বশুর মশাই যেখানে দাঁড়াতেন, ওটা গুজরাটিদের জায়গা। তো সেখানে কিছু গুজরাটি আছে, তবু তারা আপনাকে ভোট দেবে। কিন্তু সারা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কোটি খানেক যে মারোয়ারি রয়েছে, একটাও আপনাকে ভোট দেবে না, অথচ তাদেরকে আমরা টলারেট করছি। বাঙালির বাংলা ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে বড় বাজারে যান, তারা সমস্ত কিছু পারচেস করছে। আজকে আপনি ভিআইপি রোড দিয়ে যান, মমতাদির অত্যন্ত প্রিয় যে মিষ্টির দোকান, যে দোকানের মিষ্টি তিনি সবাইকে খাওয়াতে ভালোবাসেন, সেই বলরাম মল্লিক যে দোকান এটা হয়েছে ভিআইপি রোডের ধারে, সেটা মোটামুটি আধমরা হয়ে রয়েছে, কারণ তার পাশে হলদিরাম হই হই করে চলছে। হলদিরামের দোকান হই হই করে চলছে, আর পাশে বলরাম মল্লিকের মতন কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট সুইট শপ, যেটা মমতাদিরও অত্যন্ত পছন্দের, সেটা গুটিয়ে রয়েছে। তাহলে কি আমাদের রাজ্যটা চালাবে মারোয়ারিরা? দ্য কোয়েশ্চেন ইজ কামিং, যে আমরা তাহলে আমাদের বাইরে পেটানো হচ্ছে, ভেতরে পেটানো হবে এরপর। এই বিজেপি যতটুকু যেখানে ক্ষমতায় আছে সেখানে সব মারোয়ারিস ঢুকে যাচ্ছে, অবাঙালিরা ঢুকছে, এবং তারা ঢুকে যা খুশি তাই করছে। তা সেটাকে আমাদের সহ্য করতে হবে। তার জন্য প্রতিবাদ করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার সঙ্গে রয়েছি, প্রবীরদা গিয়েছিলেন মিছিলে, এবং আমরা বলছি যে এবার কি করতে হবে। অনেক কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য, আপনি রাজ্য সভাপতি হতে পারেন, কিন্তু আপনি আসলে মুন্সিজি। কেন মুন্সিজি বলবো ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে। কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সেটা বসিয়ে রেখেছিল। সাবরেজ হয়েছে। শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল
তাদেরও চাকরি ছুটি করেছে। মানে কতটা মানে নিম্নমানের না হলে, কতটা মানে নৃশংস না হলে এই কাজ করতে পারে। মানে শহীদ পরিবার একজন মারা গেছে, এটা অন্য সেন্টিমেন্ট সেখানে। তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছেন। এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো, আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারে না, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমরা হাতে নাতে ধরেছি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. কপি করে রাখা আছে মিউজিয়ামে, যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে তাদের নামের মধ্যে 70% বাংলার লোক আছে, বাংলা ভাষায় কথা বলা। আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গেয়েছেন যারা, জনগণ মন অধিনায়কও গেয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধী। আপনারা শুনলেন মমতাদির কথা, সম্পূর্ণ সার্থক। মমতাদিকে আজকে যে ভাবে আপনারা দেখলেন, গতকালের ভাষণ তিনি দিয়েছেন যেটা, তাতে পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তার চেলা 1981 থেকে তার কাছে শিখেছি, সব স্বীকার করছি। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের আগুনটা কিন্তু গতকাল দেখা গেছে। বাঙালির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে তো কে দাঁড়াবে? একেবারে সেই তার বাচ্চা বয়স, যখন তার 18-19 বয়স, তখন থেকে এই ধরনের সাদা কালার পাড়ের শাড়ি, কোনোটাতে গ্রিন কোনোটা ব্লু, কিন্তু ওই রং চঙের শাড়ি তিনি কোনোদিন পরেননি আজ অব্দি। সেই বাঙালির ইয়ে গায়ের আঁচলটা দেওয়া, মানে এত সুন্দর তার চলাফেরা। চটি চাটা বলে, আরে চপ্পল পরে ঘুরলে চটি চাটা। বুদ্ধবাবুকে তাহলে কি বলবেন সিপিএম এর লোকেরা? হ্যাঁ, যে বেনসন হেজেস চাটা, তিনি তো বেনসন হেজেস চাটা সিগারেট খেতেন না। আর বিজেপির নেতাদের কি বলবেন? অমুক চাটা, ওই ট্যাও চাটা, কি বলা যায় ওগুলোকে? এই যে বলতো, এই যে এই চাটা বলবেন না সেগুলো। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই আন্দোলন মমতা ব্যানার্জি শুরু করেছেন। ভোটফোট ছেড়ে দিন, দুর্গাপুজো ছেড়ে দিন, এই আন্দোলন কতদূর অব্দি নিয়ে যাবে আপনাদের কল্পনা নেই। আমাদের বাঙালিকে বাঁচাতেই হবে। যারা আজকের অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনি বিজেপির হতে পারেন বা আপনি বাঙালি না। দুদিন বাদে যখন পেটে বুকে পা তুলে দেবে মারওয়াড়ি সেকশন, সেদিনকে বুঝবেন কত দানে কত চাল। আর বা গুজরাটি হয়তো এখানে আসবেন, একটা কালচার মারওয়াড়ি। আর মমতাদি আপনাকে বলি, একটি মারওয়াড়ি ভোটও আপনি পান না, একটি মারওয়াড়ি ভোটও আপনি পান না, একটিও না। এদেরকে আমরা মাথায় তুলে রাখছি, এটাও দেখতে হবে। আমি বিহারিদের নিয়ে একটি কথাও বলবো না, কারণ আমি কিন্তু বাংলা পক্ষ গড়গড় বহু কাজে আমি সমর্থক হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিহারিরা এখানে থাকে তাদের মধ্যে মুটের কাজ করে ম্যাক্সিমাম ওই বড়বাজার অঞ্চলে, সেই কাজটা বাঙালিরা করবে না, তাদের ইজ্জতে লাগবে। হ্যাঁ, আপনি বলবেন যে তাহলে মুর্শিদাবাদে কি করে করছে, তাহলে মালদাতে কি করে করছে। আরে যেখানে করার সেখানে করছে, এখানে করবে না। কলকাতার বাঙালিরা করবে না বলে আজকে এদেরকে দিয়ে সেটা করাতে হয়। তো ফলে সব অবাঙালির উপর আমাদের ক্রোধ নেই, বা আমি মারওয়াড়ি সেকশনকে বলছি মানে কালকে মারওয়াড়িদের পেটাতে বেরোবো তা না, কিন্তু তাদের এই টর্চার আজকে বাংলার বাইরে যেটা হচ্ছে, যে মহারাষ্ট্রিয়ানরা মারাঠিরা পে দিয়ে বাটখারা করে দিয়েছে, পে দিয়ে।
উত্তরপ্রদেশ আর ইয়ের লোকেদেরকে বাটখারা করে দিয়েছে। আমরা মারার কথা বলি না, আমরা শান্তির কথা বলি, আমরা গান্ধীবাদী আদর্শে বিশ্বাস, কিন্তু এটা দিনের পর দিন চলতে পারে না। আজকে যদি ট্রেন বন্ধ করে দেওয়া যায় না, তাহলে আসামের বড় বড় কথা বলা হিমন্ত বিশ্ব শর্মা না খেয়ে মনে নেংটি পড়ে ঘুরে বেড়াবে। শান্তির ছেলেটা নেংটি পড়ে ঘুরে বেড়াবে, লেকচার মারছে সেখানে। এবার বলেই শ্রমিক বাবু আপনাকে কেন মুন্সি বলেছি, মুন্সি কোনটা? আপনারা অনেকে হয়তো মুন্সি বানানটা নিয়ে কনফিউজ হবেন। শরৎচন্দ্রের মুন্সিজি যে উপন্যাসটা রয়েছে তাতে এই বানানটা রয়েছে বলে আমাদের এডিটার সেই বানানটাই রেখেছে, অনির্বাণ। আপনারা দেখেন মুন্সি কারা। আপনি কিন্তু রাজা নন, মুন্সি। আগেকার দিনে রাজা, জমিদার ইত্যাদি ইত্যাদিদের মুন্সি থাকতো। ওই যে অমিতাভ বচ্চনের একটা সিনেমা বেরিয়েছিল না, সারাবি, তাতে মুন্সিজি ছিল ওম প্রকাশ, ওই হচ্ছে মুন্সিজি। মুন্সিদের ভূমিকা কি? যে রাজা মদফদ খেয়ে বসে থাকবে, মুন্সি তার রাজ্যটা চালায় এবং প্রতিটি কথা এসে হুজুর করে রাজার কাছে বা জমিদারের কাছে বলতে হয়। এই ছিল মুন্সিজিদের কাজ। তো মুন্সিজিদের মধ্যে পাণ্ডিত্য থাকতো, তারা হিসাব কিতাব বুঝতো, তারা দেশের বা রাজ্যের বা এলাকার গ্রামের লোকেদের ব্যাপার স্যাপার গুলো দেখতো টেকতো ইত্যাদি। কিন্তু মুন্সিজির ক্ষমতা লিমিটেড, কারণ তাকে গিয়ে দিনের শেষে জমিদার বাবুর কাছে গিয়ে বলতে হতো যে এই হয়েছে জমিদার বাবু, ওই হয়েছে জমিদার বাবু, জমিদার জি মানে জমিদার জি। এই যে শ্রমিক ভট্টাচার্য পণ্ডিত মানুষ, প্রচুর পড়াশোনা আছে, তিনি সভাপতি হয়েছেন, তিনি অনেক বড় বড় ভাষণ দিয়েছেন। শ্যামাপ্রসাদকে নিয়ে তিনি বলেছেন যে বাংলার জন্য শ্যামাপ্রসাদ যা করেছে, ওসব লেকচার ভালো লাগে, আপনার ক্ষমতা কিচ্ছু নেই। অমিত শাহ যা বলবে আপনাকে শুনতে হবে। যদিও আরএসএস এর সঙ্গে এখন একটা ক্যাচরা চলছে, কিন্তু এখনো পর্যন্ত আপনাকে অমিত শাহর কথাই উঠতে বসতে হবে, এবং অমিত শাহর কথায় যতদিন আপনি উঠবেন বসবেন এই বাংলার সর্বনাশ হবে। কারণ অমিত শাহ লোকটা বাঙালিদেরকে দু চক্ষে দেখতে পারে না, দু চক্ষে দেখতে পারে না। অমিত শাহ আর মোদী এমন লোক যারা গুজরাটি ছাড়া প্র্যাকটিক্যালি কাউকে লাইক করে না। মানবাধিকারদের সঙ্গে তাদের কি সম্পর্ক আমার জানা নেই, লাইক করে না, যা করে নাটক করে। তো এই দুটো লোকই ঘুরঘুর করছে 18 তারিখে মোদী আসবে। তা আপনাকে বলি কেন মুন্সিজি বলছি, শুনুন শ্রমিক বাবু, আপনাকে বলি, আপনি বলেছেন যে দেশ বিভাগ যে ফাইনাল বিলটা পাশ হয়েছিল বিধানসভায়, তখন বিধানসভা স্বাধীনতার আগেও বিধানসভা ছিল, তখন জ্যোতিবাবুও সেখানে ছিলেন, বা তখন কংগ্রেসও সেখানে ছিল, মুসলিম লীগও ছিল। শ্রমিকবাবু দাবি করেছেন যে দেশ বিভাগের যে বিলটি হয়েছিল, অর্থাৎ মুসলমানরা চলে যাবে পূর্ব পাকিস্তানে, হিন্দুরা থাকবে এইদিকে, এরকম ধরনের একটা বিল যেটা নেওয়া হয়েছিল, শ্রমিকবাবু বক্তব্য রেখেছিলেন যে সেটাতে নাকি জ্যোতিবাবু সই করেছেন। পরে আমরা ঘেটে দেখেছি জ্যোতিবাবু সই করেননি, তিনি অ্যাবসকন করেছিলেন, মানে সইয়ের থেকে সরে গিয়েছেন। দুজন কমিউনিস্ট ছিলেন, একজন উত্তরবঙ্গের কি নামটা বেশ তার মনে পড়ছে না, যাই হোক তিনি ছিলেন আর জ্যোতিবাবু ছিলেন। আর এটার কাণ্ডারি যদি শ্যামাপ্রসাদ হয়ে থাকে, তার শ্যামাপ্রসাদের তখন কোনো অবস্থান ছিল না, তার কোনো রাজনৈতিক দল অ্যাজ ছিল না, তিনি হিন্দু মুখ ছিলেন। কারণ শ্যামাপ্রসাদ বা তাদের ইতিগোষ্ঠীর কেউ তো আর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি। তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়, তিনি বাংলার বাঘ, কেন বাংলার বাঘ আমি জানি না, হালুম করে শব্দ করেছিলেন কিনা তার জন্য বাংলার বাঘ বা স্যার উপাধি পেয়েছেন কিনা জানি না, পণ্ডিত লোক ছিল, এদের পরিবারের সবাই পণ্ডিত, এটাতে কোনো সন্দেহই নেই। কিন্তু স্যার আশুতোষ মুখার্জি নাকি বাংলার বাঘ, কেন না তিনি একজন সাহেবের কোট ছুঁড়ে ফেলে দিয়েছেন। কে দেখেছে, কে দেখতে গেছে? সবাই বাংলার বাঘ করে লাফালাফি করছেন। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখে রাখুন, ইনি তার পরবর্তী এই ব্রিটিশদের খুব প্রিয় পাত্র ছিলেন এরা। তাকেও ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর করা হয়, তার বাবাও যেমন ছিলেন তিনিও তেমন। দেশ বিভাগের কথা ভালো করে শুনুন। দেশ বিভাগের যে বিল পাস করানো হলো, তাতে করে ওপার বাংলা থেকে অসহায় মানুষরা যখন এদেশে এসে ঢুকলেন, আর বেশিরভাগ মানুষের একটা অংশ চলে গেল আসামে। আসামে আজকে যদি জনসংখ্যা 100 হয়ে থাকে, তাহলে 45 জন বাঙালি আছে, হিন্দু মুসলমান মিলিয়ে 45 জন। এ বরাক শুধু নয়, সারা আসাম জুড়ে বাঙালি। তো এই যে সুবিশাল বাঙালি, তাদের মধ্যে অবশ্য সবার নাম ভোটার লিস্টে নেই, সেই বাঙালিদের কি হাল হকিকত, স্বাধীনতার পরেই কিন্তু অহমিয়ারা তাদেরকে ধরে পিটিয়েছে, মেরেছে, খুন করেছে। সে দায়িত্ব কি তখনকার দিনের সর্দার বল্লভভাই প্যাটেল নেবেন না? বল্লভভাই প্যাটেল তো নরেন্দ্র মোদীর একেবারে ভয়ঙ্কর স্বপ্নের পুরুষ। তো সেই যে দিনের পর দিন খুন হয়েছিল, তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, এবং বহু
মানুষ প্রথম বাংলাদেশ থেকে আশ্রয় নিয়ে, মানে পূর্ব পাকিস্তান থেকে আশ্রয় নিয়েছিল আসামে, সেখান থেকে পালিয়ে কোচবিহারে আশ্রয় নিয়েছে, কোচবিহারে। তো তার দায় তো বল্লভভাই প্যাটেলকে নিতে হবে, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর শ্যামাপ্রসাদ ভেগে গেলেন এখান থেকে, কিন্তু তিনি দিল্লির নেতা হবেন। এই যে অবাঙালিকে নিয়ে তিনি ভারতীয় জনসংঘ তৈরি করেছিলেন, বা তার আগেও কি হিন্দু পার্টি যেগুলো তৈরি করেছিলেন, তিনি মূলত অবাঙালিদের উপর ভরসা করেছিলেন, এবং ওটা টোটালি অবাঙালি পার্টি ছিল। তিনি বাঙালি হয়ে পার্টি তৈরি করেছেন, তো কি হয়েছে, কি আমার মহান কাজ করেছে। তো সুতরাং আজকে আসামে যে বাঙালিদের হত্যা করা হয়েছে, শ্রমিক ভট্টাচার্য, সেটার দায় এবং দায়িত্ব পুরো দস্তুর কিন্তু শ্যামাপ্রসাদের উপর পড়ে, কারণ তিনি কিন্তু সেগুলো আর ঘুরে দেখেননি। তারপর তার মৃত্যু হয়েছিল যদিও, কিন্তু তিনি ঘুরে দেখেননি শ্রমিক বাবু, যে আসামের যে মৃত্যু হয়েছিল বাঙালিদের, দিনের পর দিন বাঙালিরা অত্যাচারিত হয়েছিল আসামে, তার দায়িত্বটা শ্যামাপ্রসাদ দেবে না? দেশ বিভাগের পর বাঙালিরা যখন এদেশে এসে আশ্রয় নিল, এবং এদেশের আসামে যারা থাকলো তাদেরকে খুন করা হলো, তাদেরকে বের করে দেওয়া হলো, তাদেরকে পেটানো হলো, তাই নেবে না? আপনি সেই ইতিহাসটা বলবেন না? আপনি পণ্ডিত হতে পারেন, আমরা কি আন্ডুগান্ডু লোক? আমরাও জানি, পড়াশোনা আছে। তার দায়িত্ব শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে শ্যামাপ্রসাদ চলে গেলেন দিল্লিতে বড় রাজনীতি করতে, আর অভাগা ওপার বাংলা থেকে আসা লোকগুলো অসহায় হয়ে পড়লো। তাদের পাশে বিধান রায় না থাকলে তাদের হাল হকিকত কি হতো ভেবে দেখেছেন? সুতরাং আমি মনে করি পূর্ববঙ্গের মানুষের চিরকাল একটি লোকের উপর কৃতজ্ঞ থাকা উচিত, তারা বিজেপিকে ভোট দিচ্ছে, ভুল করছেন। দেখুন আজকে রাজবংশী ছেলেটার কি হাল হয়ে রয়েছে। তাদের চিরকাল কৃতজ্ঞ থাকা উচিত ডক্টর বিধানচন্দ্র রায়ের উপর, জওহরলাল নেহেরুর উপর, ওই কংগ্রেস কালচারের উপর, এবং বর্তমানে মমতার উপর। কারণ তাদেরই পরম্পরায় মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, লড়াই করতে হচ্ছে, কারণ এই অবাঙালি শ্রেণী আজকে ধরে পেটাচ্ছে বাঙালিদের, আর আমরা হাতে চুরি মেরে ঘুরে বেড়াচ্ছি। এর প্রতিবাদ হওয়া দরকার, তুমুল প্রতিবাদ হওয়া দরকার, চরম প্রতিবাদ হওয়া দরকার। আমি জানি না আপনারা কিভাবে করবেন বা না করবেন, আমি এখানে থেকে উস্কাতে পারি না, কিন্তু জবাব যদি না দিতে পারেন, আমি বলবো যে মরদের বাচ্চান, আপনাদের জন্মের জায়গা থেকে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ না করে। সে আপনি যে কোনো পার্টির হতে পারেন। আর শ্রমিক ভট্টাচার্য, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, আপনি মুন্সিজি ছাড়া কিছুই না। জমিদারদের যেমন মুন্সিরা এখানে মুসাহেবি করতো, আপনি হচ্ছেন কি বিজেপির মুন্সি, আপনি হচ্ছেন কি অমিত শাহ মুন্সি এ রাজ্যে। যদিও সেই অমিত শাহ চাইনি কোনোদিন যে আপনি এখানকার প্রেসিডেন্ট হন, তার ইচ্ছা ছিল বোধহয় ওই ভদ্রমহিলাকে করার, অগ্নিমিত্রা পলকে, কিন্তু আপনি হয়ে গেছেন। কিন্তু আপনি মুন্সিজি ছাড়া আর কিছু না। আপনি বাংলার বাঙালিদের বাঁচাতে পারবেন। আমি ট্রু, আপনি সাদা হাফ শার্ট আর প্যান্ট পরে ঘোরেন, আপনি গলায় উত্তরীয় নেন না, আপনি মাছ ভাত খেতে ভালোবাসেন, আপনি টিপিক্যাল বাঙালি, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করার নেই। কারণ দলটাই হচ্ছে অবাঙালির দল, এবং উত্তর পশ্চিম ভারতের দল, কপালে টিকা মারা দল। আপনি যদি গলায় উত্তরীয় নাও পড়েন, তারা প্রত্যেকে উত্তরীয় জি জি করে ঘুরে বেড়াবে, অমুকজি তমুকজি, ফালতুজি, কালটুজি, ছ্যাবলাজি, ভ্যাবলাজি, এই। আর আমাদের দেখতে হবে আর কিছুদিন বাদে থেকেই অমিত শাহ মোদী এসে হুসুস করে নামবে, ধরে জিজ্ঞেস করবেন বন্ধুরা যে বাঙালিদের পেটানো হয়েছে, কোনো ক্ষমা নেই আগামী বহু বছরের মধ্যে। তবে সবশেষে বলি, অনেক কথা বললাম, হয়তো আপনার বাড়ির পাশেই কোনো এক অবাঙালি থাকে। আমরা তো রবীন্দ্রনাথের দেশের লোক, আমরা তো রাখি বন্ধনটা করেছি, আমরা তো ভালোবাসতে জানি। আমাদের মধ্যে থেকেই তো সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী উঠেছে। তাদের গায়ে হাত তুলবেন না প্লিজ, তাদেরকে ভালোবাসুন। তারা আমাদেরকে না হয়তো ঘৃণা করে, আমি জানি তারা আমাদের ঘৃণা করে, কিন্তু কি আছে, রাস্তার কুকুরকেও তো কোভিড এর টাইমে আমরা রুটি ছিঁড়ে ছিঁড়ে গিয়ে দিয়ে আসতাম, নইলে তারা খেতে পারতো না। তার থেকে তো খারাপ কেউ না। এইটুকু বলে অনুরোধ রেখে প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকে উত্তর দেবেন, একসাথে লড়াই করি, আসুন লড়াই করি, এবং এটাকে শেয়ার করবেন প্রত্যেকে, যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়। শেষ করছি, নমস্কার, আদাব।